হাই, ওয়েলকাম টু সিএস। আমাদের কারোর অঙ্ক ভাল লাগে, কারোর ইংলিশ ভাল লাগে, কারোর হিস্ট্রিও ভাল লাগে, কিন্তু কারোরই হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স, যাকে সিএ বলে, এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমাদের সবারই মনে প্রায় গ্যাস অম্বল, দাঁত হাজা, চুলকানি এগুলো থাকে, মানে ভাল লাগে না। তো কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের একটা বিশাল বড় ব্যাপ্তি আছে, একটা ওয়াইড রেঞ্জ আছে। তো সেই ওয়াইড রেঞ্জের মধ্যে থেকে কতটুকু কভার করতে হবে আর কতটুকু করতে হবে না, সেটা আমাদের মাঝে মাঝে একটু আমরা কনফিউজড হয়ে যাই, মাঝে মাঝে বুঝতে পারি না। তো সেই জন্যই আমি সৈকত মিত্র তোমাদের সামনে এসেছি এই কারেন্ট অ্যাফেয়ার্স এর বিষয়টাকে তোমাদের কাছে একটু টু দা পয়েন্ট এবং সহজলভ্য করে তোলার জন্য। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে যেটা আমাদের আছে সেটা আমরা চটপট চোখ বুলিয়ে নিই যে কি কি আছে আমাদের আজকের জন্য। আমাদের আজকে যে প্রথম যে স্লাইডটা, সেটা একটা এনজিওর সম্পর্কে বলছে। সেটা বলছে একটা এনজিওর সম্পর্কে। একটা এনজিও আছে জানো তো, যার নাম ফাউন্ডেশন টু এডুকেট গার্লস গ্লোবালি। এই এনজিওটি বর্তমানে 2025 সালে র্যামন ম্যাগসেসে পুরস্কারটি পেয়েছে। এবার এই র্যামন ম্যাগসেসে পুরস্কারটা তাহলে কি খুব সামান্য পুরস্কার, এর কোনো দাম নেই? দেখা যাক। বলছে না, র্যামন ম্যাগসেসে পুরস্কারটা নোবেল প্রাইজ অফ এশিয়া নামেও পরিচিত। মানে বুঝতেই পারছো এর কিন্তু একটা ওয়েটেজ আছে, রাইট? বেশ, তো দেখা যাক আর কি বলছে এখানে। বলছে যে এই যে এনজিওটি, এটি ফাউন্ডেড ইন 2007 বাই সাফিনা হুসেন। তাহলে এখান থেকে আমরা আরেকটা পয়েন্ট কি জানতে পারলাম, যে এই যে এনজিওটা যার কথা বলছি আমরা, সেই এনজিওটাকে স্থাপনা কে করেছিল? স্থাপনা করেছিল ম্যাডাম সাফিনা হুসেন। কোন সালে বলো? কোন সালে? না 2007 সালে। ক্লিয়ার এই অবধি? বেশ, নেক্সট কি আসছে? নেক্সট আসছে যে এই যে এনজিও, তাদের যে মোটো দেখো এখানে লেখা আছে, তাদের যে মোটো সেটা কি? ওয়ান গার্ল অ্যাট এ টাইম। তাহলে পরীক্ষার পার্সপেক্টিভ থেকে তোমাকে এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই যে স্লাইডটা, এই স্লাইডটা থেকে আমরা কি কি জিনিস জানতে পারলাম একটু নোট করে নি। ফার্স্ট অফ অল, এনজিওটার নাম ফাউন্ডেশন টু এডুকেট গার্লস গ্লোবালি। বেশ, আর কি জানতে পারলাম? এই এনজিওটা নাকি র্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছে, যেটিকে বলা হয় নোবেল প্রাইজ অফ এশিয়া। যেটিকে বলা হয় নোবেল প্রাইজ অফ এশিয়া। বেশ, আর একটা কি জানতে পারলাম, যে এই এনজিওটার প্রতিস্থাপনা কে করেছিলেন? এই এনজিওটার প্রতিস্থাপনা করেছিলেন ম্যাডাম সাফিনা হুসেন। এবং বলো কোন সালে? অবশ্যই 2007 সালে। ওকে, তাহলে এই স্লাইডে মোটামুটি আমাদের আর তেমন কিছু নেই। তাহলে চলে যাই নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আমাদের কাছে একটা ক্রীড়া জগৎ নিয়ে কিছু আছে, খেলাধুলা জগৎ সম্পর্কিত কিছু আছে। সেখানে বলছে যে ইন্ডিয়া ক্রিয়েট হিস্ট্রি ইন 16th এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। ইন্ডিয়া ক্রিয়েটস হিস্ট্রি ইন 16th মানে 16তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। তাহলে চলো দেখি যে কি বলছে এখানে। বলছে যে নাকি 2025 সালে কাজাকিস্তানের শিমকেন্টে অনুষ্ঠিত হয়েছিল এই 16তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। তাহলে প্রথম আমরা এখান থেকে যে পয়েন্টটা পাচ্ছি, সেই পয়েন্টটা কি? না, 2025 সালে কাজাকিস্তানের শিমকেন্টে, জায়গাটার নাম প্লিজ ভালো করে সবাই মনে রাখবে, কাজাকিস্তানের শিমকেন্টে এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারতের প্রাপ্তি কি? স্যার, ভারত কি পেয়েছিল? ভারত পেয়েছিল, দেখো লেখা আছে 50টি স্বর্ণ, 26টি রৌপ্য আর 23টি ব্রোঞ্জ, সব মিলিয়ে 99টি পদক। খুব সুন্দর, খুব ভালো। কোন কম্পিটিশনে কেউ যদি 99খানা পদক পায়, তাহলে বলো সেটা কি মোটেও কম কিছু? বিশাল বড় কিছু। তাহলে সেখানে আমরা দেখছি যে ভারতবর্ষ 99টা পদক পেয়েছিল, যা কিনা ভারতের ইতিহাসের সর্বোচ্চ সাফল্য। এখনো অবধি যতদিন ধরে এই চ্যাম্পিয়নশিপ চলছে, ততদিন অবধি ভারতের এই 25 সালে এই রেকর্ডটা সব থেকে উজ্জ্বলতম। বেশ,
তাহলে এখানে আরেকটা কিছু লেখা আছে, বলছে উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে ছিল অঙ্কুর মিত্তালের বিশ্ব রেকর্ড পুরুষের ডাবল ট্র্যাপে। তাহলে এখানে একজনের নাম আমরা পেলাম, একজন কৃতি ক্রীড়াবিদের নাম আমরা পেলাম, যার নাম কি? স্যার অঙ্কুর মিত্তাল। আর কি আছে? আর আছে এলভানিন ভালারিভানের একটা রেকর্ড আছে এখানে। ইনি কি পেয়েছিলেন? মহিলাদের এয়ার রাইফেলে ইনি একটা অবশ্যই নিজের কাজের ছাপ রেখে গেছেন। আচ্ছা, আর কি আছে? আর আছে নীরু ভান্ডার। নীরু ভান্ডার। তাহলে এখানে আমরা তিনজন ব্যক্তিত্বের, উল্লেখযোগ্য ব্যক্তিত্বের নাম পেলাম। এক হচ্ছে অঙ্কুর মিত্তাল, এক হচ্ছে এলভেনিন ভালারিভান, আর দুই হচ্ছে নীরু ভান্ডার। ওকে, চলো তাহলে আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে বলছে না যে গভর্নমেন্ট লঞ্চেস আদিবাণী এআই ট্রান্সলেটর ফর ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ। এটা একটু এআই নিয়ে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমরা এখন জানো যে আমাদের চারিদিকে এখন এআই চলছে না, চারিদিকে একটা এআই রব। এআই এর জন্য চাকরি থাকবে না, না নতুন চাকরি আসবে, নতুন চাকরি ক্রিয়েট হবে, পুরোনো চাকরি চলে যাবে, ওগুলো বিতর্কের বিষয়। কিন্তু দেখি আগে এখানে কি বলছে। বলছে যে উপজাতি বিষয়ক মন্ত্রক মানে দ্য মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স লঞ্চ করে দিয়েছে কি না আদিবাণী নামক একটা এআই। আদিবাণী নামক একটা এআই। তার কাজ কি? তার কাজ হচ্ছে যে না এটি উপজাতি ও অউপজাতি জনগোষ্ঠীর মধ্যে যোগাযোগ সহজ করা। মানে ধরো আমরা যারা উপজাতিদের ভাষা বুঝি না, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ভাষা আর উপজাতি সম্প্রদায় সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা এদের ল্যাঙ্গুয়েজ তো সেম নয়। আমরা যেমন বাংলা বলি, ওরা অন্য কোনো ভাষায় কথা বলেন। তো আমাদের মধ্যে ওনাদের যে কমিউনিকেশন গ্যাপটা এখন বর্তমানে আছে, সেটার যে সমস্যা সমাধান করতে পারে সরকারের কিনা এই আদিবাণী এআইটা। এই এআইটা অ্যাকচুয়ালি তাহলে কোন দপ্তর থেকে লঞ্চ করা হয়েছিল? মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। তাহলে এটাকে কিন্তু আমরা একটু ভালো করে নোট করব। আচ্ছা, আর কি বলছে দেখো, এটা কিন্তু একটা বিটা সংস্করণ। এই অ্যাপটা কিন্তু, যে এআইটা কিন্তু অ্যাপ বলছি সরি, একটা বিটা সংস্করণ। আচ্ছা, তাহলে বলছে যে এর মূল উদ্দেশ্য কিনা ভাষাগত এবং সাংস্কৃতিক ঐতিহ্য প্রচার করা এবং ভাষা সংরক্ষণের ক্ষেত্রে এআই কে ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে ইন্ডিয়া চায় একটা গ্লোবাল লিডার হতে। গ্লোবাল লিডার মিনিং কি? একটা সারা বিশ্বে নেতা হিসাবে, মানে সারা বিশ্বে এআই এর ফিল্ডে লিডার হিসাবে ভারত নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় এই আদিবাণী এআই এর মাধ্যমে। এটা অবশ্যই একটা খুব ভালো উদ্যোগ আমাদের কেন্দ্র সরকারের পক্ষ থেকে। নেক্সট একটু চলে আসি খেলার খবরে। কেমন? অনেকক্ষণ অন্য কিছু হলো, আরো অনেক কিছু বললাম, চলে আসে একটু খেলার খবরে। আচ্ছা, খেলা মেনলি ক্রিকেটের কথা এখানে বলছি আমরা। ক্রিকেট খেলায় একটা প্লেয়ার, সে তুমি বিরাট কোহলি বলো, রোহিত শর্মা বলো, যে কাউকে বলো না কেন, তাহলে সে যদি তার আজকে ম্যাচ থাকতো, আজকে সন্ধ্যাবেলা যদি তার ম্যাচ থাকতো, তাহলে প্রত্যেক প্লেয়ারকেই একটা ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হতো, যার নাম ছিল ইয়ো টেস্ট। অর্থাৎ কোন ক্রিকেটারকে যেদিন ম্যাচ আছে সেদিন খেলতে নামার আগে তাকে ইয়ো টেস্টে পাস করতে হতো। কিন্তু বর্তমানে বিসিসিআই, আমরা জানি যে ক্রিকেটের ভারতবর্ষের সর্বোচ্চ নিয়ম তৈরিকারী সংস্থার নাম হচ্ছে বিসিসিআই বলছে যে না, ইয়ো টেস্টকে এখন আমরা বাদ দিই, এখন ইয়ো টেস্টের জায়গায় নিয়ে আসি ব্রঙ্কো টেস্ট। তার মানে ইয়ো টেস্টকে রিপ্লেস করছে কে? ইয়ো টেস্টকে রিপ্লেস করছে ব্রঙ্কো টেস্ট। এই ব্রঙ্কো টেস্টে কি হয়? এই ব্রঙ্কো টেস্টে কিছুই না, মোটামুটি 20 মিটার, 40 মিটার, 60 মিটারের একটা ট্র্যাকে একটা প্লেয়ারকে দৌড়াতে হয়। দৌড়াতে বলতে বলা হয় যাতে তার বিভিন্ন স্পিড, রিকভারি, সেই প্লেয়ারটা কতটা চনমনে, সে ফিট কিনা সেই খেলার জন্য, এই সমস্ত কিছু টেস্ট করা হবে এই ব্রঙ্কো টেস্টের মাধ্যমে।
এখানে আরেকটাও কথা বলার আছে যে এই ব্রঙ্কো টেস্টটা অলরেডি রাগবি খেলায় কিন্তু ইউজ হতো। তার মানে এই ব্রঙ্কো টেস্টটা যে আজকে হুট করে চলে এসছে এমনটা নিশ্চয়ই নয়। এই ব্রঙ্কো টেস্টটা রাগবিতে সাকসেসফুলি প্রচলিত ছিল, এটাকে এখন ক্রিকেটেও নিয়ে আসা হচ্ছে। কাকে রিপ্লেস করে? ইয়ো ইয়ো টেস্টকে রিপ্লেস করে। ওকে, চলো দেখা যাক নেক্সট স্লাইডে কি আছে। আমাদের 6 নম্বর স্লাইড। 6 নম্বর স্লাইডে আছে যে আমাদের সম্মানীয় ম্যাডাম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এলাহাবাদ হাইকোর্টে একজন নতুন বিচারপতি এবং কেরালা হাইকোর্টে 3 জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন। যখন তোমাদের পল সায়েন্সের ক্লাস হবে তখন তোমরা জানতে পারবে যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের সম্পর্কে তোমাদের নিশ্চয়ই স্যার বলবেন। হাইকোর্টের জাজদের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির একটা খুব গুরুত্বপূর্ণ পাওয়ার থাকে, আর সেই পাওয়ারেরই একটা রিফ্লেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি যে না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কি করেছেন, যে না এলাহাবাদ হাইকোর্টে একজন নতুন বিচারপতিকে নিয়োগ করেছেন এবং কেরালা হাইকোর্টে 3 জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতির মর্যাদা দিয়েছেন। আচ্ছা বলতো, এই যে হাইকোর্ট, এই হাইকোর্ট সংবিধানের কত থেকে কত নাম্বার আর্টিকেলের মধ্যে থাকে? এনি আইডিয়া? হাইকোর্ট সংবিধানের কত থেকে কত নাম্বার আর্টিকেলের মধ্যে আছে? উত্তর খুব সোজা, 214 থেকে 231 অব্দি। ঠিক আছে, 214 থেকে 231 অব্দি। তো তাহলে আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন, এগুলো স্ট্যাটিক জিকে র্যান্ডমলি বলতে পারো। আচ্ছা বলো তো, দ্রৌপদী মুর্মু, ম্যাডাম দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি? সেটা হচ্ছে ভারতের 15তম রাষ্ট্রপতি। 15তম রাষ্ট্রপতি হচ্ছে ম্যাডাম দ্রৌপদী মুর্মু। ওকে, চলো নেক্সট স্লাইডে যাই তাহলে। নেক্সট স্লাইডে কি আছে? নেক্সট স্লাইডে আছে যে পিএম মোদি লঞ্চেস বিহার রাজ্য জীবিকা নিধি সরকারি সংঘ লিমিটেড। মানে কি? তুমি এটাকে সংক্ষেপেও করতে পারো যে জীবিকা নিধি, মানে পিএম মোদি একটা বলতে পারো একটা কোঅপারেটিভ সোসাইটি টাইপের একটা সংস্থা লঞ্চ করেছে যার নাম হচ্ছে জীবিকা নিধি। এই জীবিকা নিধির যারা সদস্য হবে তাদের সরকার কি সুবিধা দেবে? তাদের সরকার সুবিধা দেবে যে না সমাজের সদস্যদের সহজ শর্তে ঋণ ও তহবিলের ব্যবস্থা করা হবে। মানে ওরা সহজ শর্তে কি পাবে? লোন পাবে। আর কি হবে এখানে? এই খেয়াল রাখবে, এই যে জীবিকা নিধি, এই যে স্কিমটা, এখানে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং বিহারের রাজ্য সরকার যৌথভাবে এখানে ফান্ডিং করছে। মানে এখানে যে লোনটা দেয়া হবে বা এখানে টাকা পয়সা সম্পর্কিত যা বিষয়গুলো, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার এবং বিহার সরকার দুজনা মিলে টাকা পয়সার দিকটা সামলাচ্ছে। ক্লিয়ার? ওকে। তারপরে বলছে যে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অলরেডি এই প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে 105 কোটি টাকা হস্তান্তর করেছেন। মানে অলরেডি এই স্কিমটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 105 কোটি টাকা পেয়ে লঞ্চ হয়েছে বলতে পারি আমরা। আর কি হচ্ছে? আর হচ্ছে নারী উদ্যোক্তাদের সহায়তা ও গ্রামীণ মহিলাদের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে এই মানে গড়ে তুলতে সহজ ঋণ প্রাপ্তি, অর্থায়নের সুযোগ প্রদানই এর মূল লক্ষ্য। মানে এখানেও মেয়েদের যে উন্নতি, মেয়েদের যাতে এন্টারপ্রেনিয়র হিসাবে সমাজে তুলে আনা যায়, তারও একটা উদ্দেশ্য কিন্তু এই জীবিকা নিধির। খুব ভালো লাগে জানো তো যখন দেখি যে এখন রাজ্য সরকার বলো কেন্দ্র সরকার বলো সব রকম সরকারই মেয়েদের উন্নতির জন্য অনেক কিছু করছে, স্কিম চালু করছে। ঠিক এইটা যেমন আমরা প্রথম দিকে আর একটা এনজিওর কথা বলেছিলাম, সেই এনজিওটাও যেমন। কিন্তু এককালে ভারতের মেয়েদের অবস্থা কতটা খারাপ ছিল সেটা হয়তো আমাদের হিস্ট্রি বইগুলো তার প্রমাণ। আমরা জানি যে ধরো এই আমাদের বাংলাতেই একটা নিষ্ঠুর প্রথা ছিল যার নাম সতীদাহ প্রথা। সেই সতীদাহ প্রথায় কি করা হতো? একটা বাচ্চা মেয়েকে একটা বয়স্ক 60 বা তারও বেশি বয়স্ক কোনো লোকের সাথে বিয়ে দিয়ে দেওয়া হলো, এবং সেই বয়স্ক লোকটা মারা যাওয়ার পরে সেই বাচ্চা মেয়েটাকেও সেই বয়স্ক লোকের চিতায় জ্যান্ত পুড়িয়ে মারা হতো। এবং আরো সব থেকে কঠিন এবং
সব থেকে মানে বলতে পারো ঘৃণ্য বিষয়টা হচ্ছে, যখন সেই মেয়েটা, এবার ধরো কোনো জীবিত মানুষকে গায়ে যদি কেউ আগুন লাগিয়ে দেয় তাহলে সে চিৎকার করবে, এটাই স্বাভাবিক। সেই সময়ও সেই বাচ্চা মেয়েটা চিৎকার করত, এবং তার চিৎকারের আওয়াজে যাতে আশপাশের লোকের শুনতে খারাপ না লাগে তাই সেইখানে জোরে জোরে ঢাক ঢোল বাজানো হতো, যাতে সেই মেয়েটা, বাচ্চা মেয়েটার পুড়ে যাওয়ার যে আওয়াজ, চিৎকারের যে আওয়াজ, সেটা অন্য কারো শুনে খারাপ না লাগে। তাহলে এই রেকর্ড থেকে আমরা যখন 2025 সালের বুকে এসে দাঁড়িয়েছি, তখন সরকারের পক্ষ থেকে এই সব স্কিম লঞ্চ হতে দেখলে একটু তো ভালো অবশ্যই লাগবে। চলো নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আবার একটা অ্যাপের কথা বলবো। এটা এআই নয়, এটা অ্যাপ। ওকে, অ্যাপটার নাম হচ্ছে কাপাস কিষান অ্যাপ। আচ্ছা কাপাস, আচ্ছা বাংলায় একটা কথা আছে না যার নাম কার্পাস? তোমরা নিশ্চয়ই বাংলায় এই কথাটার নাম শুনেছো, কার্পাস। এই কার্পাস থেকে এসছে কিনা কাপাস। মানে এই অ্যাপের মাধ্যমে কেন্দ্র সরকার বলছে যে যারা কার্পাস বা তুলো চাষ করে, সেই তুলো চাষের লোকেদের জন্য তৈরি করা হচ্ছে এই অ্যাপটা। এই অ্যাপে ওরা কি কি সুবিধা পাবে? ওরা মোটামুটি এই অ্যাপে কিছু ধরো এমএসপি সংক্রান্ত সুবিধা পেতে পারে। আচ্ছা, তাহলে একটু আমরা খেয়াল করি যে এখানে কি কি বলছে। বলছে কৃষকদের জন্য স্বনিবন্ধনের সুবিধা, যাতে কৃষকরা সহজেই অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারে। মানে অ্যাপের ইন্টারফেস খুব সিম্পল রাখা হয়েছে। কৃষক সে আপনা আপনি সেই অ্যাপটাতে কি করতে পারবে, রেজিস্টার করতে পারবে, যাতে সমস্যা না হয়। আচ্ছা, সহজ ক্রয় প্রক্রিয়ার জন্য স্লট বুকিং, সময় বাঁচাতে এবং ঝামেলা মুক্ত ভাবে ফসল বিক্রির জন্য আগে থেকে স্লট বুকিং করা যাবে। মানে এই অ্যাপের মাধ্যমে কৃষক তার যে শস্য সেটাকে বিক্রি করতে পারবে স্লট বুকিং এর মাধ্যমে। আচ্ছা, আর কি আছে? একাধিক ভাষার সমর্থন। অবশ্যই আমাদের ভারতবর্ষ বহু ভাষাভাষীর দেশ, এখানে অনেক ভাষার লোক থাকে, তাহলে সমস্ত ভাষার লোকেরাই যাতে এটা ব্যবহার করতে পারে সেই দিকেও কিন্তু সরকার এখানে খেয়াল রেখেছে। ভেরি গুড। সব থেকে ইম্পর্টেন্ট কি, ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি। এমএসপির ইংলিশ কি? মিনিমাম সাপোর্ট প্রাইস। মিনিমাম সাপোর্ট প্রাইস যাতে এখান থেকে কৃষকরা পায় সেটাও দেখা হবে। অবশ্যই যারা কার্পাস চাষ করে সেই সমস্ত কৃষকদের কথা এখানে অন্তত বলা হচ্ছে। বেশ, এমএসপি। এমএসপি মানে কি? এমএসপি মানে হচ্ছে, দেখো যখন আমাদের ধরো কোনো বছর আম উৎপাদন এত বেশি হয়েছে যে মার্কেটে আমের দাম কমে গেছে, কিন্তু একটা চাষির এক বস্তা আম তৈরি করতে তো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের খরচা অবশ্যই লাগে। চাষি সেই এক বস্তা আম মার্কেটে নিয়ে গিয়ে বেচতে গিয়ে দেখলো যে তার যে টাকাটা চাষ করতে, মানে যে টাকাটা আম উৎপাদন করতে তার লেগেছিল, সেই টাকাটাই সে পাচ্ছে না। ফলে সেই কৃষকটির জন্য বা যে আম বিক্রি করতে গিয়েছে তার জন্য এটা লস। সরকার তখন কি করে, মানে মার্কেটে যখন জিনিসপত্রের দাম অত্যাধিক কমে যায়, উৎপাদন বেশি হয়ে যাওয়ার ফলে, তখন সরকার কৃষকদের একটা ন্যূনতম প্রাইস দিয়ে তার কাছ থেকে ফসলগুলো কিনে নেয়, যাতে সেই কৃষকটা অ্যাটলিস্ট লাভ না হলেও লসও না হয়, যাতে তাকে ফিউচারে সুইসাইড করতে না হয় লস হয়ে গিয়েছে বলে। তাহলে এটাও কিন্তু সরকারের পক্ষ থেকে একটা খুব ভালো উদ্যোগ যে এমএসপি। ওকে, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এমএসপি, এটাকে ভালো করে মাথায় রেখো। এই এমএসপি শুরু হয়েছিল কোন সালে? এই এমএসপি শুরু হয়েছিল 1966 থেকে 1967 এর মধ্যে, অর্থাৎ গ্রিন রেভলিউশনের সময়ে। এটা একটু খেয়াল রেখো এই স্লাইড থেকে। ওকে, চলো নেক্সট স্লাইডে কি আছে। এটা বোধহয় আমাদের লাস্ট স্লাইড। হ্যাঁ, এটা আমাদের লাস্ট স্লাইড। এইটা একটু অন্যরকম খবর। কি খবর? বলছে মহারাষ্ট্র ক্যাবিনেট, মানে মহারাষ্ট্র মন্ত্রিসভা শ্রম আইন সংশোধনের অনুমোদন দিয়েছে। তো কি হয়েছে? এখানে বলছে যে বেসরকারি কর্মীদের দৈনিক সর্বোচ্চ কর্মঘণ্টা 9 থেকে বাড়িয়ে 10 ঘন্টা করা হয়েছে। মানে এখন প্রাইভেট কোম্পানি চাইলে, অবশ্যই মহারাষ্ট্রের কথা বলছি, তোমাকে 9 ঘন্টার জায়গায়, সর্বোচ্চ 9 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করাতে পারে। এবং এই যে তোমাকে এক্সট্রা টাইম কাজ করাচ্ছে, তার জন্য অবশ্যই সেই কোম্পানি তোমাকে ওভার টাইম
সরি, অবশ্যই তোমাকে সে কোম্পানি ওভারটাইম ভাতা প্রদান করবে, ওভারটাইম ভাতা প্রদান করবে। কারখানা ও শিল্প প্রতিষ্ঠানের জন্য দৈনিক কর্মঘণ্টার সীমা বাড়িয়ে 12 ঘন্টা করা হয়েছে। মানে যারা ধরো ফ্যাক্টরিতে বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করে সেই সমস্ত লোকদের দৈনিক 12 ঘন্টা ম্যাক্সিমাম ওয়ার্ক লিমিট করা হয়েছে। এখানেও কিন্তু কিনা তোমাদের এক্সট্রা যে টাইমটুকু তোমরা কাজ করছো সেই টাইমটুকুর জন্য ভাতা পেয়ে যাবে। এটা কোথায়? পশ্চিমবঙ্গে নয়, খেয়াল রাখবে মহারাষ্ট্রে। ওকে, চলো তাহলে আজকে এটাই আমাদের লাস্ট লাইভ ছিল, আজকে এই অবধি থাক। নেক্সট উইকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে তোমাদের সামনে আসবো। সো বাই। অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে পরের সপ্তাহে। থ্যাংক ইউ।